শঙ্কাই হলো সত্যি। নেইমারের পর বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায় নিলেন আরও এক কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক গোলেই হেরেছে তার দল স্পেনের কাছে শেষ সময়ের গোলে, আর মিকেল মেরিনো সেই গোলদাতা, যার পর ভাগ্য শেষ এবারের বিশ্বকাপে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কোয়ার্টার ফাইনালে উঠে গেছে স্পেন, আর বিশ্বকাপ থেকে বিদায় নিল পর্তুগাল। রাউন্ড অফ 16-এর অপর ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে 4-1 গোলে হারিয়েছে বেলজিয়াম। জোড়া গোল করেছেন চার্লস ডি কেটলারা। কোয়ার্টার ফাইনালে তাদের জন্য এবার অপেক্ষা করছে এই স্পেন। ওয়েলকাম টু এক্সপার্ট টেবিল, প্রেজেন্টেড বাই হামদর্দ আমরুপালি। সঙ্গে আমি রঞ্জন শান্ত, আর আমার সঙ্গে অন অ্যান্ড অনলি তপু বর্মন। আজকে একটু জোশে আছে সে, কারণ আজকে আর্জেন্টিনার ম্যাচ। তবে পর্তুগাল ভার্সেস স্পেন, সেই ম্যাচটা নিয়ে যদি আগে কথা বলতে হয়, স্বাভাবিকভাবে যারা খেলা দেখেছেন অনেকক্ষণ ধরে অপেক্ষা ছিল নির্ধারিত সময়ের একেবারে শেষে ইনজুরি টাইমে যে গোলটা হয়, আর সেখানেই ইয়ামাল নাকি রোনালদো, কে নেবে বিদায়, সেই সব প্রশ্নের উত্তর ফয়সালা হয়ে যায় এবং CR7-এর কান্না দিয়ে সেটা শেষ হয়েছে। কতটা এক্সপেক্টেড ছিল? আমরা বলছিলাম স্পেন স্বাভাবিকভাবে শক্ত প্রতিপক্ষ ছিল, বা বিদায় হওয়াটা না, আসলে আমি যদি বলি যে পর্তুগালের একটু ব্যাড লাক, তাদের স্পেশালি স্পেনের গোলকিপার সে ভালো করেছেন এবং তার সাথে কিন্তু বলও বাড়ে লেগেছে। উনাই সিমন, হ্যাঁ সিমন প্লাস আর কস্তা তো অসাধারণ ছিল। কস্তাও খুব ভালো খেলেছে। তো আমরা যেটা ভেবেছিলাম আসলে স্পেন পুরোপুরি ডমিনেট করে খেলবে এগেইনস্ট পর্তুগাল, আসলে কিন্তু সেভাবে তারা উতরিতে পারেনি। পর্তুগাল কিন্তু আসলে অ্যাজ এ ডিফেন্সিভলি খুবই ভালো করেছে, যেটা কিনা আমরা প্রিভিয়াস 4 ম্যাচে দেখি নাই। আসলে এই ম্যাচটা আমার কাছে মনে হয় যে পর্তুগাল জিততে পারতো সামহাও। স্পেনও আপনার একদম শুরুতে যদি আপনি মিকেলের একদম অপরচুনিটিটা মিস করা দেখেন, হয়তো বা সেই গোল হয়ে গেল, অন্যরকম হতে পারতো ম্যাচটা। তো আমি বলবো যে কালকা ম্যাচটা এনজয় করেছি, কিন্তু আসলে আপনি যেটা শুরুতেই বলেছেন, ইয়ামেল না রোনালদো, আসলে একজনের তো অবশ্যই যেতেই হবে, কারণ এটা নকআউট স্টেজের খেলা। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ইয়ামেল থেকে রোনালদো থাকাটা খুবই জরুরি ছিল। ইয়ামেল ভেরি ইয়াং, সুযোগ আছে সামনে, তো ফিউচারে টিকে থাকলো। আমরা লেটস হ্যাভ এ লুক স্ট্যাটটা দিয়ে আমরা যে শুরু করি এই ম্যাচটা আমরা দেখেছি দুই দলই সুযোগ তৈরি করেছিল, দুই দলই লড়াই করছিল অ্যাটাকের পর অ্যাটাক, কিন্তু ওই যে কাঙ্ক্ষিত গোলের দেখা সেটা কেউ পাচ্ছিল না। খুব স্বাভাবিকভাবে ডিফেন্স লাইনেও সবাই সেরাটা দিয়েছে সেদিন। বল পজিশন দেখেই বোঝা যায় 45-55 এখানে কিছুটা ইন ফেভার অফ স্পেন। টোটাল শটসেও 15-10 স্পেন, পাসেসেও স্বাভাবিকভাবে স্পেন এগিয়ে থাকে, ট্যাকেলেও কিছুটা এগিয়ে 18-14। সব মিলিয়ে যে কেউ মানে এনিবডিজ গেম ছিল আর কি। না, আসলে দেখেন এই জায়গায় কোচের ডিসিশনটা ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি স্পেনের কোচের পরিবর্তনগুলো দেখেন, আপনি যে গোল করলো ওই সবই তো সাব আপনি মেরিনো নেমে গোল করলো। সে আর্সেনালের হয়ে এরকম পজিশন থেকে সবই নেমেছে, কিন্তু হোয়াই নট মার্টিনেস চেঞ্জ করলো না কেন প্লেয়ারদেরকে আমি বুঝলাম না। সে চেঞ্জ করেছে জো ফ্লেক্স অনলি, নুনো মেন্ডেসকে তো বাধ্য হয়ে ওঠাতে হয়েছে। হ্যাঁ, এবং আপনার সে বার্নার্দো সিলভাকে পরে নামাইছে, কেন রামোসকে নামাইলো না, যে কিনা লাস্ট ম্যাচে সে তার গোলে ম্যাচটা জিতেছেন। তো এই যে ব্যাপারটা, এটা আসলে মানে ডিসিশন নেওয়া দরকার ছিল। আপনি 4-4-2 করে দেন, আপনি রামোসকেও রাখেন। যদি রোনালদোকে আপনি চেঞ্জ নাই করতে পারেন, তাহলে রামোসকে রোনালদোর সাথে রাখেন, যেটা কিনা আর্জেন্টিনা 4-4-2 ফরমেশনে খেলে। তো সেইভাবে সে কেন চেঞ্জ করলো না? আসলে ওই জায়গাটায় আমার কাছে মনে হয় ম্যাচটা হেরে গেছেন তিনি, এবং আসলে পর্তুগাল কিন্তু সর্বোচ্চ চেষ্টা করেছে ম্যাচটা। সেই চেষ্টার পরে স্পেন গোলটা দিয়ে দেয়। আমরা গোলটাও যদি দেখি, আসলে সেখান থেকে একেবারে শেষ মুহূর্তে যে গোলটা হয়েছে, গোল দিয়েই যদি শুরুটা করি স্বাভাবিকভাবেই তোরেসের অ্যাসিস্ট, তোরেসের অ্যাসিস্ট নাম্বার 8 থেকে তার কাছে গেল এবং তারপরে স্ট্রেট গেছে বলটা। আমরা পরের ফ্রেমে দেখবো ছোট্ট একটা পাসে সামনে আগানো, তারপরে তিনি ধরলেন, তারপরে সেখান থেকে সামনে আগালেন অর্থাৎ মেরিনোকে, মেরিনো তারপরে 1-to-1 পেয়ে যান পুরোপুরি। না, আসলে এই জায়গায় তরেস যেই ঘটনাটা ঘটিয়েছেন, সে সামনে এসে বলটা নেয়, সেখানে রবিন দিয়াস যে কিনা জায়গা ছেড়ে তরেসকে ফেস করতে আসে। কিন্তু এই জায়গায় আমার কাছে মনে হয় যে রাইট ব্যাক যে ছিল তাকে আরেকটু ক্লোজ করা দরকার ছিল মরিনোকে, দূরে অনেকটা স্পেস পেয়ে গেছে। আপনি যদি এটা তো পিকচারে হয়তো বা খুবই কম দেখাচ্ছে, কিন্তু যথেষ্ট স্পেস আপনাকে হার্ট করার জন্য। এই যে মানে 90 মিনিটসে যে সুযোগটা আসলে আপনার পর্তুগাল, মানে আমি বলবো যে এরকম ক্লিয়ার সুযোগ প্রথম 6 মিনিট একটা পেল, পৃথিবীর কোন সেরা গোলরক্ষকের কিছু করার নাই আর কি। না, এটা আসলে খুবই দক্ষতার সাথে মরিনো ফিনিশ করেছেন। এবং
মেরিনোরা, এবং এই চেঞ্জগুলাই যারা আসলে অ্যাসিস্ট করে বল বানিয়ে গোল দেখেন ফাবিনোকে পরে নামানো হয়েছে, ফার্নান তরেসকে পরে নামানো হয়েছে, মরিনোকে পরে নামানো হয়েছে। আসলে যে তাদের বেঞ্চ এত স্ট্রং, এটা কিন্তু কোচের জন্য খুবই ভালো। তো আমার কথাটা হলো যে মার্টিনেজ কেন আপনার অনেক প্লেয়ারকে, আপনি সে রাইট ব্যাক চেঞ্জ করেছে, আপনি কানজেলোকে উঠিয়ে আপনার ইয়েকে নামানো হয়েছে। তো রাইট ব্যাক তো চেঞ্জ করবেন, কিন্তু আপনি অ্যাটাকিং জোনে রোনালদোকে হেল্প করার জন্য আমি মনে করি এজ এ সাপোর্টার ওইখানে রামোসকে দরকার ছিল। সেই জায়গাটা মিসিং ছিল। আমরা একটু সেভ দেখি, তারপরও ডিয়েগো কস্তা যে সেভগুলো করেছেন, এই গোলটা হয়তো তিনি ধরতে পারেননি, কিন্তু তার আগে ডাবল সেভিং ছিল, দারুণ কিছু সেভ। হ্যাঁ, ডাবল সেভটা এটার জন্য স্পেশালি আমি এই ছবিটা দিয়েছি, যে একটা তিনি ফিস্ট করে বের করে দিয়েছেন, পরবর্তীতে আবার বলটা ধেয়ে যায় তার দিকে, এবং তারপরে তিনি কি দারুণভাবে সেটা একসাথে ফিস্ট করেন। দুর্দান্ত সেভ, অসাধারণ। না হলে তো গোল হতে পারতো আরো। আপনি 15 মিনিটে 2 গোল হয়ে যায় এই সময়, এই যে সেভটা তিনি দিলেন পরবর্তীতে, অসাধারণ। তিনি ছিলেন কিন্তু একেবারে অন্য প্রান্তে, তো দারুণ কিছু সেভ করেছেন। এখানে একেবারে অন টু অন হয়ে গিয়েছিল, সেটাও তিনি সেভ দিয়ে দিয়েছেন। সুতরাং ডিয়েগো কস্তা যথেষ্ট সাপোর্ট করেছে দলকে, তারপরও শেষ পর্যন্ত গোলবার একটা কথা আছে না যে দাদা, আপনি যখন গোলকিপার এরকম লেভেলের সেভ দিবে, আপনার টিম কিন্তু মোরালি আপ হয়ে থাকে। এখন ঘটনা হয়েছে, আপনার অ্যাটাকাররা যদি গোল ওই সিচুয়েশনে করতে পারে, দ্যাট মিনস একটা মানে আপনি একদম জিতার একটা সম্ভাবনা থাকবে, কিন্তু অ্যাটাকিং জোনেই তো আপনার প্রবলেম। তবে সামনে রোনালদোর যে চান্স ক্রিয়েট, সেটাও কিন্তু হয়েছিল, একেবারেই যে হয়নি। আমরা রোনালদো চান্স দেখলে বুঝবো, একটা বল যে তিনি একেবারে উঠালেন, এই যে বলটা যাও ফ্লেক্স হেড দেয়, ফ্লেক্স হেড, এবং তিনি কিন্তু অন টার্গেটই ছিল। হ্যাঁ, অন টার্গেট ছিল, একটুখানি পাওয়ারটা বেশি থাকলে হয়তো বলটা বাইরে চলে যেত। একটা ডিফিকাল্ট মোমেন্ট থেকে সিচুয়েশন, কিন্তু উনাই সিমন কোথায় দেখুন, সিমন কিন্তু সেভ দিয়েছে প্রথমটা, হ্যাঁ, তারপরে যদি বলে পাওয়ার থাকতে সিমন সেটাকে রিচ করতে পারতো না। তারপরে কিন্তু সেকেন্ড টাইমও সিমনই বলটা ধরে, মানে এটা সেভ দিতে যে এপাশে এসেছিলেন, পরবর্তীতে সেভ আবার অন্য পাশ দিয়ে ব্যাক ভলিটা, কিন্তু সেটাও সেভ দিয়ে দিলেন উনাই সিমন। এই জায়গায় রোনালদো গোলটা পেতে পারতেন, কিন্তু হ্যাঁ, ওই যে একটু দুর্বল পাওয়ার ছিল না। পাওয়ার থাকলে হয়তো লেপার্তে এবং সিমন আসার আগেই বলটা ঢুকে যেত। তো এই জায়গায় রোনালদোর একটা চান্স, সেটা তো মিস হয়ে গেছে। তবে রোনালদোর রেকর্ড বা ওয়ার্ল্ড কাপে এই লেজেন্ডের যে অবস্থান, সেটা তো আমরা দেখতেই পারি, কারণ যদি হয় এটা শেষ বিশ্বমঞ্চে, তাহলে 2006 থেকে জার্নিটা 2026 পর্যন্ত, এই 6 বিশ্বকাপ আমরা যদি দেখি, প্রত্যেক বিশ্বকাপে গোল পেয়েছেন, এটা একটা রেকর্ড। 1 গোল 6-এ, 1 গোল 10-এ, 14তে 1টা, 18তে 4টা, 22-এ 1টা, এবং 26-এ 3 গোল। অ্যাসিস্ট একটা ছিল 14 এবং 10-এ, এবং 6 সেপারেট ওয়ার্ল্ড কাপে গোল করা তিনি প্রথম, তিনি একমাত্র বলা যায়। এবং এই 27টা ওয়ার্ল্ড কাপ অ্যাপিয়ারেন্সে, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড টাইম, 27টা ম্যাচ খেলেছেন ওয়ার্ল্ড কাপে, 2206 মিনিট, তিনি ওয়ার্ল্ড কাপে যেটা থার্ড ওয়ার্ল্ড টাইম, এবং 11 গোলস অ্যাট দ্য ওয়ার্ল্ড কাপ, 9th অফ অল টাইম। ক্রিশ্চিয়ানো, ইট ওয়াজ এ প্লেজার। তো বলা যায় যে ক্রিশ্চিয়ানোর কি না, আসলে তার ক্যারিয়ার নিয়ে তো কোনো সন্দেহ নেই, সে আসলে ফুটবল খেলে সব জিতেছেন। যদি আমি ওয়ার্ল্ড কাপ অ্যাকসেপ্ট ওয়ার্ল্ড কাপ, সে ইউরো কাপও জিতেছেন পর্তুগালের হয়ে। তো আমি বলবো যে এরকম একজন লেজেন্ড প্লেয়ার, যাকে দেখে হাজারো হাজার লক্ষ লক্ষ প্লেয়ার হতে চেয়েছেন, এখন পর্যন্ত তাকে আইডল মানেন। তো এই যে অল অ্যাবাউট আপনার ডেডিকেশন এবং আপনার প্যাশনটা অনেক জরুরি, আপনি যাই বলেন। সে কিন্তু কনফারেন্সে বলেছে যে আমি 23 বছর আমি শুধু ক্রিটিসিজমে আমি পেয়েছি, কিন্তু না, এত কিছু পাওয়ার, এত কিছু নেগেটিভ হওয়ার পরও সে কখনো মোরালি ডাউন করে নাই। তার হার্ডওয়ার্ক, তার ডেডিকেশন, তার ডিসিপ্লিন, এবং সবচেয়ে বেশি দরকার সেটা হলো প্যাশন। আপনি যদি প্যাশন না থাকে, আপনি কিন্তু যে কোনো প্রফেশনে হোক আপনি আগাইতে পারবেন না। তো রোনালদো একটা জিনিস আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন, সে শেষ হয়ে যায়নি, হয়তো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবে না, লিগ খেলবে। তো আমরা কিন্তু তাকে আরও দেখা যেতে পারে 2 বছর দেখতে পারি। হয়তো বিশ্বকাপ রোনালদোর হাতে ওঠার যে সম্ভাবনা, সেটা শেষ হয়ে গেল ম্যাচের পরে। তিনি স্বাভাবিকভাবে তার যে ছবিগুলো, সেটা নেওয়াটা কষ্ট। আমরা এক রাত আগেই নেইমারের এরকম ছবি দেখলাম, পরের রাতে আরও এক নক্ষত্র, আরও এক কিংবদন্তি আমরা দেখেছি। তার পরবর্তী ছবিগুলো দেখলে বুঝবো, ইয়ামালের সঙ্গে তিনি যেভাবে জড়িয়েছেন, এসে তাকে জড়িয়ে ধরেছেন। সব মিলিয়ে সবাই খুব স্বাভাবিকভাবে ক্রিশ্চিয়ানো রোনালদোর যে লাইফস্টাইল, যে জীবন শিক্ষা, আসলে শুধুমাত্র একজন ফুটবলার হিসেবে না, আপনার নর্মাল লাইফেও অনেক প্রয়োজন। আপনি তার যদি ডায়েট চার্ট দেখেন, এগুলো সব কিছুই আপনার এখন সোশ্যাল পাওয়া যাবে, আপনি ইউটিউবে সার্চ করলে পাবেন।
তার লাইফস্টাইল যদি দেখেন, তার ডিসিপ্লিন দেখেন, তার ওয়ার্কিং রেট দেখেন, হার্ড ওয়ার্ক দেখেন, তো সব কিছুই কিন্তু নট অনলি শুধু স্পোর্টসের জন্য এটা পারফেকশন, কিন্তু আপনি নর্মাল লাইফও যদি আপনার লাইফকে সুন্দর রাখতে চান, আপনি ফিজিক্যালি ফিট থাকতে চান, ডেফিনেটলি লুক আফটার রোনালদো। CR7 তার ভক্তর সংখ্যা অগণিত এই বিশ্বে, বলা যায় যারা ফুটবল ভালোবাসেন তারা CR7কে ভালোবাসেনি, কখনো হার মানতে নারাজ ছিলেন তিনি, অনেক উত্থান পতন পেরিয়ে তার হয়তো জার্নিটা বিশ্বকাপের মঞ্চে এ পর্যন্তই, তবুও জীবন শিক্ষা সেই জায়গাটায় তিনি বরাবরই দিয়েছেন। এবং বাংলাদেশে এখনও যে পরিমাণ CR7 ফ্যান যারা তার জন্য হয়তো কোথাও কোনো ক্লাবে কন্টিনিউ যেমন আল নাসরে করছেন, করে গেলে তার জন্য এখনও অপেক্ষায় থাকবেন তার ম্যাচটা, তার মাঠে নামা দেখার জন্য। তো আমরা সামনের ম্যাচে এগোতে চাই, যেখানে যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম। এই ম্যাচটায় যুক্তরাষ্ট্র হেরে যাওয়ার পর সব হোস্ট টিমই বিদায় নিল। 4-1 গোলে তারা হেরেছে বেলজিয়ামের কাছে, এবং চার্লস ডি ক্যাটলার তিনি প্রথমার্ধেই জোড়া গোল করেন। এর মাঝেই টিলম্যানের যে ফ্রি কিক প্রতিপক্ষের গায়ে লেগে জালে জড়ালে একটু তো সমতায় ফিরেছিল তারা কিছুক্ষণ, তারপরে গোলরক্ষক ম্যাট ফ্রিজ বল নিয়ন্ত্রণে অযথা দেরি করে বড় ভুল করেন, এবং সেই সুযোগ কাজে লাগিয়ে যে ফাঁকা জাল, সেই জালে বল পাঠান হান্স বানাকেন, এবং যোগ করার সময় রোমেলো লুকাকুর গোল যুক্তরাষ্ট্রের হতাশা আরও বাড়িয়ে দেয়। সব মিলিয়ে হার। আমরা এই ম্যাচটার যদি একটু বল পজিশন দেখি 56-44, সেই জায়গাটাই কিন্তু ইউএসএ যথেষ্ট এগিয়ে ছিল। টোটাল শটসে যদিও বেলজিয়াম এগিয়ে, এবং পাসেসেও যুক্তরাষ্ট্র এগিয়ে, কিন্তু ট্যাকেলে সমানে সমান অনেকটা এগিয়ে। না, আসলে আমি ইউএসএ এর কিছু মিস্টেকের কথা আমি বলবো। আসলে তারা এই টুর্নামেন্টে আসলে ট্রিমেন্ডাস খেলেছেন, এবং তাদের দলগত পারফরমেন্স খুবই খুবই ভালো ছিল, এবং তারা যেভাবে আসলে ডমিনেট করেছে, আপনি যদি তাদের বলগানের কথা বলেন, একদম তাকে আমরা অ্যাজ এ নাম্বার 9 সে মনাকোতে খেলে, আমরা কিন্তু আসলে তাকে নতুন ভাবে চিনলাম। এবং কিছু প্লেয়ার যারা কিনা, আপনি যদি রবিনসনের কথা বলেন, লেফট ব্যাক, তাকেও আমরা ভালো খেলতে দেখেছি। তো ডেসকে তো আমরা চিনি, সে বার্সেলোনায় খেলেছে, পোলেচিসকে তো আমরা চিনি। তো সেই ক্ষেত্রে আসলে কিছু প্লেয়ারকে আমরা নতুন ভাবে দেখলাম। কিন্তু ইউএস এর প্রবলেমটা হয়েছে স্পেশালি আপনি যখন দুইটা গোল নাম্বার একদম 6 ইয়ার বক্সে, যদি গোল অন্য এই যে কাটলারের কথা বলেন, সে যে দুইটা গোল করেছে 6 ইয়ার বক্সে, তো দ্যাট মিন্স আপনার গোলকিপার এবং ডিফেন্সের কমিউনিকেশনের প্রবলেম ছিল। সেখানে আপনার এত ক্লোজলি আপনি গোল খেতে পারেন না, তাদের ম্যান মার্কিং এ প্রবলেম ছিল। আপনি যদি সেকেন্ড গোলটা দেখেন, একটা ডিফেন্ডার তাকে মার্ক করেছে, দুইজন ডিফেন্ডারের মাঝখান থেকে হেড দিয়ে গোল দিল। তো আসলে এটা তো অল অ্যাবাউট আপনার কনসেন্ট্রেশন, এবং তার সাথে আপনার ম্যান মার্কিং প্রবলেম। না হলে আজকে হয়তো বা 4-1 গোলে হারতো না, ম্যাচটা 2-1 গোলে হতে পারতো। তবে তাদের জন্য একটা অভিজ্ঞতা বলা যায়, এইবারের বিশ্বকাপে তারা যে হোস্ট হিসেবে খেলেছে এবং যথেষ্ট ভালো খেলেছে, যথেষ্ট আলোচনায় ছিল, তাদের এখান থেকে বিদায় নিতে হচ্ছে। তবে বিদায়ের প্রসঙ্গ যখন আসে, নেইমার, রোনালদোর পর লিওনেল মেসি কি, তবে সেটা আবার অনেকের জন্য আর্লি হয়ে যাচ্ছে। মিশরের সঙ্গে হয়তো আর্জেন্টিনা বিদায় নেবে না, এটাই ধারণা বেশিরভাগ মানুষের। আর্জেন্টিনা ভার্সেস মিশর, সেই ম্যাচটা রাত 10টায়, যেটার দিকে একটা বাড়তি চোখ তো রয়েছে। আমরা একটু স্ক্রিনে চোখ দিতে চাই, লিওনেল মেসির একটা ছবি দেখতে চাই। এই ভদ্রলোকের ছবিটা দিয়ে যদি এই পার্ট শুরু করি, ছবিটা অন্যরকম। অ্যাডিডাসের জুতা পরে তিনি আছেন, যে বলটা, সেই বলটা আসলে ফিফা রিলিজ করেছে ফর সেমি অ্যান্ড ফাইনাল, ট্রিয়ন্ডা ফাইনাল নামে বলটা লিওনেল মেসির হাতে। কিন্তু নকআউট স্টেজে তাকে তো আগে যেতে হবে সালার মিশরকে হারিয়ে পরবর্তী পর্বে বা কোয়ার্টারে। সবাই স্বাভাবিকভাবে যেটা বলছেন যে আর্জেন্টিনা মিশরের কাছে অন্তত থেমে যাবে না। সেই জায়গায় যদি বলি, মানে নেইমার বিদায় নিল কিংবা রোনালদো বিদায় নিল, সময়টা এখন কি আসেনি নাকি যে কোনো কিছু হতে পারে? না, এখন পর্যন্ত সেই ধরনের চিন্তা ভাবনা আসে না মাথায়, এবং হোপফুল সবকিছু ভালোই থাকবে। আজকে রাত 10টায় ম্যাচটা আসলে মেসির জন্য পজিটিভ হইতেই থাকবে। অনেকে বলছে ফিফা কি করে মেসিকে দিয়েই কেন করছে এটা, সে যদি না যেতে পারে সেমিফাইনাল, কিন্তু হি ইজ দ্য ব্র্যান্ড কারেন্ট চ্যাম্পিয়ন। এখন ঘটনা হয়েছে আপনার মেসি যেখানে যাবে, যেখানে পা দিবে, সেটাই আপনার হাজার হাজার মিলিয়ন ভিউয়ার্স হবে। এটা এক প্রকার ফিফার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, অঘোষিত এখন অঘোষিত অ্যাম্বাসেডর। হয়তোবা দেখেন আপনার এমবাপ্পেকে দিয়েও এরকম ছবি উঠাইতে পারে। তার আগে কিন্তু তারা 6 জনের একটা অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি, ব্র্যান্ডগুলোর সঙ্গে যে চুক্তি থাকে স্বাভাবিকভাবে সেই জায়গা তো তার তো অ্যাডিডাস ব্র্যান্ড, অ্যাডিডাসই রাইট, তাই না? তো সেই ক্ষেত্রে অ্যাডিডাসের কাছ থেকে সে টাকাও নিতে পারে। যাই হোক, ছবিটা মানে অক্ষুণ্ণ থাকবে বলে মনে হয় কিনা? ছবিটা তো অবশ্যই থাকবে ভাই, আপনি কি বলেন, কনফিডেন্স থাকতে হবে। আর আপনি যদি আর্জেন্টিনাকে ভালোবাসেন,
আপনার আর্জেন্টিনা যদি আপনি আর্জেন্টিনার ভক্ত হন, ডেফিনেটলি আপনার এই টিমের প্রতি অন্ধ একটা তাহলে এখনই আসলে নেইমার ক্রাই, রোনালদো ক্রাইয়ের পর মেসি ক্রাইয়ের সময় আসেনি, আপনি বলছেন আমরা সম্ভাব্য একাদশ দেখি তাহলে? অবভিয়াসলি কি বলেন, কি হতে পারে আজকে আসলে স্কালোনি কি ভাবতে পারেন জানি না আমরা, তবে আমরা একাদশটার দিকে তাকাই, তারপর তপু বর্মন বলবেন যে আজকে কি ধরনের পরিকল্পনা, কারণ নকআউট স্টেজে এই ধরনের জায়গায় নিশ্চয়ই অনেক কিছু মাথায় খেলতে হবে। আলভারেজ, মেসি, আলিস্টার, এনজো, পারেদেস, ডিপল, তাগলিয়াফিকো, মার্টিনেজ, রোমেরো, মলিনা আর মার্টিনেজ। সো এইখানে আসলে এটা হইতে পারে, কিন্তু আপনার ধরেন 4-4-2 ফরমেশনে আপনার মেবি ধরেন একটা চেঞ্জ থাকতে পারে এই জায়গায়। সেটাই, হ্যাঁ। আমার কাছে মনে হয় যে প্যারাদেসকে সে এখন এই জায়গায় নামাবে না, পরে নামানোর পসিবিলিটি বেশি, কারণ আপনার একটা তো উইং প্লেয়ার লাগবেই। ডিপলের কাছ থেকে আপনার উইং প্লে সেই হিসাবে আপনি সাপোর্টটা পাবেন না, আর ম্যাকালিস্টার তো আসলে সেই পজিশনের প্লেয়ার না। তারা হয়তো এনজো এবং ম্যাকালিস্টার মাঝখানে থাকবে, যেটা আমরা গত ম্যাচে দেখেছি। হয়তো বা লেফট সাইডে ধরেন আলমাদার থেকে আমার কাছে মনে হয় নিকো, হয়তো বা লাও সেলেসো, আমার কাছে মনে হয় এই দুইজন থেকে একজনকে খেলানো উচিত আমার, হ্যাঁ 11-এ। এবং আলভারেজের পজিশনটা ইট ওয়াজ পারফেক্ট। আমি চাই আলভারেজ শুরু করুক আজকের ম্যাচে লাউতারোর জায়গায়, কিন্তু ওই জায়গায় লেফট সাইডে আমার মনে হয় আলমাদা থেকে নিকো নাইলে লাও সেলেসো, এই দুইজন থেকে একজনকে ইউজ করা উচিত। এবং আপনার ডিপল তো খেলবেই, একজন মানে হার্ডওয়ার্কিং, এবং এই তিনজন ঠিক আছে। প্যারাদেস আসলে যদি তাকে খেলাইতে হয় তাহলে চেঞ্জিং, কিন্তু মলিনা, টেকলোফিকা আসলে মেদিনার কি অবস্থা, কি সিচুয়েশনে আছে সেটার উপরে আসলে ডিপেন্ড করে। যদি সে ফিট না থাকে তাহলে টেকলোফিকাকে খেলাতে সম্ভবত ঝামেলা আছে। আর লিসান্দ্রো আর রোমেরো তো 100% খেলবে। পরিকল্পনা ওয়াইজ যেটা বললেন আপনি, স্ক্যালোনির জন্য আসলে মিশর যে ধরনের ফুটবল খেলে কি ধরনের চ্যালেঞ্জ থাকতে পারে, ফরমেশন এন্ড প্লেইং স্টাইল? না, আপনি যদি মিশরের দুইটা প্লেয়ার থেকে বলে, এক হলো মোহাম্মদ সালাহ, এক হলো মামুস, যারা কিনা আসলে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলে। মামুস ম্যান সিটিতে অনেক ভালো খেলে, যখনই সুযোগ পায় গোল করার অ্যাবিলিটি তার অনেক ভালো। আর সালাহ তো আসলে লাস্ট ম্যাচে 120 মিনিট খেলেছেন, আসলে কোন লেভেলের ডেডিকেশন এটা কিন্তু সে অলরেডি শো করেছেন। আর আপনি ধরেন 4-2-3-1 ফরমেশনে মিশর খেলে থাকেন, আসলে তাদেরকে আপনার হারাইতে হলে আপনার মিডফিল্ডটাকে ডমিনেট করতে হবে। আপনি তাদের সবসময় কিন্তু মিডফিল্ডে 3জন প্লেয়ার অ্যাভেলেবেল থাকবেই। মো সালা তো আসলে লেফট সাইডে খেলে, আর হয়তোবা আরুশ সে হয়তোবা চলে আসবে মাঝখানে। তো ওই জায়গাটায় আমার কাছে মনে হয় একটা বড় ধরনের গোল পেয়েছেন লাস্ট ম্যাচে, বড় একটা ব্যাটল থাকতে হবে, যেটা কিনা আসলে আর্জেন্টিনার মেন শক্তিটাই কিন্তু মাঝখানে। আপনি যদি দেখেন হয়তোবা লাস্ট ম্যাচে আমরা সেভাবে দেখতে পারিনি, এই ম্যাচে হয়তোবা সেইখানে ডমিনেট পজিশন যদি না থাকে তাহলে কিন্তু আর্জেন্টিনার জন্য একটা প্রেসার। মানে মিশরের বড় স্ট্রেংথ কি, টু বি ভেরি অনেস্ট, এই নামগুলো যে দুই একটা নাম বলছেন না, মিশরের আপনি যদি দেখেন তাদের ডিফেন্স টু সেন্টার ব্যাক দে আর ভেরি কম্পিটিটিভ, এবং স্পেশালি তারা খুবই, আপনি যদি ইব্রাহিম তার যদি খেলা দেখেন আপনি, স্পেশালি লেফট সেন্টার ব্যাক, সে কিন্তু খুবই ভালো খেলেছে লাস্ট ম্যাচে, ঠিক আছে, এগেইনস্ট অস্ট্রেলিয়া। তার সাথে যদি আপনি রাইট ব্যাককে দেখেন, সে তার অ্যাবিলিটি কিন্তু খুবই ভালো, আপস এন্ড ডাউন। সে হয়তো লাস্ট ম্যাচে ওন গোল খেয়েছে, কিন্তু কিছু প্লেয়ার আছে মিশরের, তারা কিনা ম্যাচকে চেঞ্জ করে দিতে পারে। স্পেশালি আপনি সালাহ আর মামুশের কথা তো বলতেই হবে। এবং তারা যেহেতু মানে বিশ্বকাপের ইতিহাসে, তাদের ফুটবলের ইতিহাসে প্রথমবারের মতো এরকম বড় জায়গায় এসছে, ম্যাচই জিতেছে এবারে বিশ্বকাপে এসে, এবং সেখানে মেসিদের সঙ্গে দেখা তাদের রাউন্ড অফ 16-এ, তারা অ্যাটলিস্ট দল হিসেবে মরিয়া থাকবে নিশ্চয়ই ম্যাচ জেতার জন্য। এখন একটা কিন্তু অবশ্যই প্রেশার থাকবে তাদের, আসলে আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়নের এগেনস্টে নামবো, এবং তার সাথে আমি বলবো যে মিশরের কিন্তু প্রেশারটা কম ভাইয়া। আপনি দেখেন মিশরের হারানোর কিছু নেই, এবং মিশর অলরেডি এরকম জায়গায় রিচ করে ফেলেছেন, এটা তারা কখনো এই জায়গায় আসেনি। এরকম সিচুয়েশনে তো অনেক সময় অ্যাডভান্টেজও থাকে যে আমাদের আমরা অ্যাডভান্টেজ তো ডেফিনেটলি থাকবে, তারা মন খুলে খেলবে, মেন্টাল প্রেশার নেই, তারা মেসিকে ফেস করবে। কিছু প্লেয়ার হয়তো বা মেসির এগেইনস্টে প্রথম খেলবে, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আর্জেন্টিনার বি কেয়ারফুল থাকতে হবে, যেটা আমরা
ভেরি ভেরি মানে ইজি ভাবে নিয়ে নিয়েছিল। যে ব্যাটলটা হবে লিওনেল মেসি ভার্সেস মোহাম্মদ সালাহ, যদি আমরা সেটাও বলি, কারণ আমরা এই ওয়ার্ল্ড কাপে দেখেছি সালাহ যে ধরনের অ্যাসিস্ট, যে ধরনের কাজ করছেন, লিওনেল মেসি যে ধরনের গোল পাচ্ছেন, আর সব মিলে জাতীয় দলের হয়ে তাদের তো আমরা দেখছি একজন 203 ম্যাচ, একজন 100+ ম্যাচ হতে যাচ্ছে, গোল 124, 68, বিশ্বকাপে 20-3, বিশ্বকাপে যদি সালাহ সেই গোলটা নিয়ে মুখোমুখি 1-1 ফলাফল 2-0। যাই হোক, তবে এই জায়গাটা, এই ব্যাটলটা কতটা হতে পারে? দুইজন আসলে দুই দিকে খেলবে, দুই অ্যাটাকার, দুইজন দুই পজিশনে খেলবে। আসলে মোহাম্মদ সালাহ আসলে আপনি তাকে একটা দুজন দুই দলের ত্রাণ, মানে ত্রাতা আর কি, 100%। মো সালাহ তো ইংলিশ প্রিমিয়ার লিগের ওয়ান অফ দ্য মেইন ম্যান, লেজেন্ডারি, স্কোরিং বলেন, অ্যাসিস্ট বলেন, সবকিছু। ওয়ার্ল্ড ফুটবলে তার একটা ভালো পরিচিত আছে, এবং সেই ক্ষেত্রে মেসি তো আসলে মেসির জায়গা থেকে মেসি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে, এবং মেসি বোঝে আসলে কোন ম্যাচে কোন সময় তাকে স্টেপ আপ করতে হবে। আমরা প্রতি ম্যাচেই দেখেছি আসলে মেসির এফোর্ট, মেসির অ্যাসিস্ট, মেসির গোল, কিন্তু সেই ক্ষেত্রে মোহাম্মদ সালাহও কিন্তু কম না। হয়তোবা তারা আসলে বেশি ম্যাচ কিন্তু ওয়ার্ল্ড কাপে খেলতে পারে নাই। মেসি যেরকম ধরেন আপনার অলরেডি 30টা ম্যাচ খেলে ফেলেছে, আপনি যদি মোহাম্মদ সালাহর ম্যাচ দেখেন অনেক কম সেই তুলনায়। কিন্তু মোহাম্মদ সালাহ একটা এফেক্টিভ প্লেয়ার, এবং অ্যাজ এ কি প্লেয়ার হিসেবে আমার কাছে মনে হয় তার আজকে মানে আমি বলবো যে ডু অর ডাই ম্যাচ মিশরের জন্য। ওকে, আর আরেকটা ব্যাপার যেটা মেসিদের হাতে বা আর্জেন্টিনার হাতে, স্কেলনের হাতে যে ধরনের অপশন রয়েছে, হয়তো মিশরের হাতে এই অপশন কম, হয়তো সালাহ নির্ভর, কিংবা এদিকে মেসির দিকে মার্ক করলেও অন্যরা স্কোরার আছেন, লিওনেল মেসিদের সতীর্থরা অনেক মানে ইন্ডিভিজুয়ালি ক্যাপেবল, কাকে আপনি আটকাবেন আর কি, সেই জায়গাতে হয়তো আর্জেন্টিনা অনেক এগিয়ে। আপনি যদি ইন্ডিভিজুয়াল ম্যান টু ম্যান কথা বলতে চান, তাহলে আমি বলবো যে ফার বেটার দেন মিশর টিম। আমরা একটু যদি স্কেলনি ছোট্ট করে একটা কোট শুনি, তিনি বলছেন যে এই ওয়ার্ল্ড কাপে আসলে ফেভারিট বলে কিছু নেই এখন যে পজিশনে, মানে যে কেউ যে কোনো কিছু ঘটাতে পারে। আমার একটাই কথা যে স্কলানির আসলে ডিসিশন নিতে হবে। আসলে আপনি যদি ব্রাজিলের ক্ষেত্রে দেখেন, আপনার অ্যানচেলোতি কি ডিসিশন নিল, এনরিককে সেকেন্ড হাফের 1 মিনিট থেকে শুরু করলো। আপনার হাতে যদি সেমনের মতো অপশন আছে, নিকো পাজের মতো অপশন আছে, আপনার যদি নিকোর মতো অপশন আছে, আপনার লাওসেলেসের মতো অপশন আছে, তাদের কি ইউজ করা উচিত? ইন বিটুইন গেমসে অনেক ডিসিশন সেটা ম্যাটার করবে। আমরা লাস্ট ম্যাচটা নিয়ে যদি কথা বলি, আজকে রাতে আরেকটা ম্যাচ আছে আর্জেন্টিনা ম্যাচের পর, সুইজারল্যান্ড ভার্সেস কলম্বিয়া। এই ম্যাচটা নিয়ে কি বলবেন? তো কলম্বিয়া তো দারুণ ফুটবল খেলেছে। রঞ্জন দা, আপনি যদি সুইজারল্যান্ডের ফর্ম দেখেন, তারা কিন্তু ডে বাই ডে এক ম্যাচ ড্র করার পরে প্রত্যেকটি ম্যাচে এত ভালো আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে, তারা লাস্ট ম্যাচও খুব ভালো খেলেছে। তো সেই ক্ষেত্রে আপনার কলম্বিয়াও আপনার ভালো খেলেছেন, নিঃসন্দেহে ভালো টিম, কিন্তু এই ম্যাচটা আসলে একটা 50-50 ম্যাচ হবে। কিন্তু ওই দিক দিয়ে যদি আপনি বলেন, আমার কাছে মনে হয় কলম্বিয়াকে একটু আগায় রাখতে হবে। তারা লাস্ট ম্যাচে গোল শূন্য নিজেরা ছিল, 2 গোল দিয়েছে প্রতিপক্ষের জালে। তো সব মিলিয়ে কলম্বিয়া ছন্দে আছে, তবে সুইচরাও ভালো ফুটবল খেলছে, ওই ম্যাচটার দিকে একটা বাড়তি নজর থাকবে। তবে সব চোখ ওই লিওনেল মেসির আর্জেন্টিনার দিকে, তারা নামছে মোহাম্মদ সালাহর মিশরের বিপক্ষে রাত 10টায়। সেই ম্যাচে কি রোমাঞ্চ অপেক্ষা করছে আমরা সেদিকে দেখবো। তবু বর্মনকে অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ফুটবল বিশ্বকাপের উন্মাদনা চলছে, সেই উন্মাদনায় যমুনা টেলিভিশনের সঙ্গেই থাকুন। আজকের মতো এক্সপার্ট টেবিল থেকে বিদায় নিচ্ছি।